মানিককে সাবেক বিচারপতি এএসএম শামসুদ্দিন চৌধুরী মানিককে কড়া নিরাপত্তায় সিলেটে নেওয়া হয়েছে। আজ শনিবার তাকে আদালতে তোলা হবে। এর আগে শুক্রবার অবৈধভাবে পারাপারের সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিদ্রূপ মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার বিচারপতি এএসএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে মানিকের ধরা পড়ার কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। একজন বিজিবি সদস্য ভিডিওতে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি জানান তার বাড়ি মুন্সিগঞ্জ এবং তার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক। এ সময় তাকে দেশ ত্যাগের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রশাসনের ভয়ে তিনি দেশ ছেড়ে পালাচ্ছিলেন। আটকের পর স্বীকারোক্তিতে তিনি বলেন, আমি 15,000 টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম। পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা সব টাকা এবং মোবাইল নিয়ে যায়। ভিডিওতে দেখা যায় কেউ সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন, আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন। সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন, আমার কাছে অনেক টাকা ছিল, আমাকে মেরে 60 থেকে 70 লাখ টাকা নিয়ে গেছে দুইজন। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে। বিজিবি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি। বিজিবি জানায় সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন। পরে তাকে আটক করা হয়। প্রসঙ্গত অবসরপ্রাপ্ত বিচারপতি এএসএম শামসুদ্দিন চৌধুরী মানিক দীর্ঘদিন ধরেই দেশে বেশ আলোচিত। নানা কারণে তুমুল সমালোচিত তিনি। বাংলাদেশের ছাত্রনেতাদের সামনে পরীক্ষা, টেলিগ্রাফের সম্পাদকীয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ এবং নির্বাসনে পাঠানোর মাধ্যমে অপ্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশের প্রতিবাদী ছাত্ররা। এখন তারা তাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আলোচনা করছেন। বাংলাদেশে আধিপত্য বিস্তারকারী দুটি দল শেখ হাসিনার আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি। এই দুটি প্রধান রাজনৈতিক দলের বিকল্প হিসেবে বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা বিবেচনা করছেন ছাত্ররা। মৌখিকভাবে গণতন্ত্র হল রাজনৈতিক পছন্দ বেছে নেওয়ার সুযোগ। সুতরাং বাংলাদেশি জনগণের যে কোনো সুযোগকে, যেমন ছাত্রদের পরিচালিত পার্টিকে স্বাগত জানানো উচিত। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে যদি ছাত্ররা দেশে একটি অর্থপূর্ণ পরিবর্তনের প্রতিশ্রুতির মাধ্যমে টেকসই দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রচারণায় বিকশিত হতে চান, তাহলে উদ্দেশ্য ও উচ্চাকাঙ্ক্ষার চেয়ে তাদেরকে পরিবর্তনের সফলতা আনতে হবে। সুতরাং শিক্ষার্থীদের এমন একটি দৃষ্টিভঙ্গি প্রয়োজন যা তাদের তাৎক্ষণিক দাবির পাশাপাশি তাদের পলিসিগত সিদ্ধান্ত পরিষ্কারভাবে ফুটিয়ে তোলে, যেন তারা ভোটারদের সমর্থন চাইতে পারেন। এখন পর্যন্ত ভবিষ্যতে এসব রূপরেখা যা তারা জাতির জন্য পরিকল্পনা করে তা তুলে ধরেনি আন্দোলনকারী শিক্ষার্থীরা। এক্ষেত্রে অতীত যদি পথ প্রদর্শক হয়, তাহলে এই কাজ বড় একটি চ্যালেঞ্জ হিসেবে প্রমাণিত হতে পারে। ছাত্র আন্দোলনের রাজনৈতিক পরিবর্তনে এই অঞ্চল এবং বিশ্বজুড়ে দীর্ঘ ইতিহাস আছে। ভারতে বিরোধীদের সঙ্গে ছাত্রদের আন্দোলনে 1977 সালে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পতন হয়েছিল। লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার সহ ওই আন্দোলনে অনেক ছাত্রনেতা তারপর থেকে দীর্ঘ ও সফল রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন। বাংলাদেশে থেকে যাওয়া কথিত অভিবাসীদের বিরুদ্ধে আন্দোলন করে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন। এর ফলে 1985 সালে আসাম চুক্তি হয়। তারাই অসম গণপরিষদের ভিত্তি রচনা করে। এই দলটি 1985 থেকে 1990 সাল পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি শাসন করেছে। এরপর 1996 সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসে। অতি সম্প্রতি চিলিতে ছাত্র আন্দোলন থেকে নতুন রাজনৈতিক নেতাদের একটি প্রজন্ম সৃষ্টি হয়েছে। এর মধ্যে আছেন বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। চিলিতে বোরিকের সরকার সমর্থিত একটি প্রগতিশীল নতুন সংবিধানের প্রচারণা পরাজিত হয়, অথবা আসামে অসম গণপরিষদ তাদের মূল সংশ্লিষ্টতা থেকে হারিয়ে যায়। বাংলাদেশের ছাত্র রাজনীতিবিদদেরকে নির্বাচনী গণতন্ত্রের পরীক্ষায় পাশ করতে হবে। ভোটাররা যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নিতে প্রস্তুত থাকতে হবে। এটাও তাদের জন্য একটি পরীক্ষা।